প্রতিদিনের চেনা ছবি প্রতিনিয়ত বদলে যায়, কিন্তু কিছু কিছু সৃষ্টির উপস্থিতি থেকে যায় অতীতের ঐতিহ্য মেখে। যেমন বর্ধমান, যার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ইতিহাস। বর্ধমানের আগের ভ্লগে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বর্ধমানের নামকরণ কিভাবে হলো। সে কথা তো জানাবই, তার সাথে জানাবো এই জায়গার আরও কিছু অজানা ইতিহাস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। জানা যায় 1972 সালে বর্ধমানের আলমগঞ্জ এলাকায় সরকারি মাটি কাটার কাজ চলছিল। হঠাৎই শ্রমিকের গাঁইতির আঘাত লাগে এক বিশাল কালো পাথরের ওপর। সরকারি তত্ত্বাবধানে সেই পাথর মাটির তলা থেকে তোলা হয়। দেখা যায় সেই পাথর আসলে একটি বিশাল শিবলিঙ্গ। শ্রাবণ মাসেই সরকারি তত্ত্বাবধানে শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়। পুরাতত্ত্ব বিভাগ পরীক্ষা করে নিশ্চিত হন যে এই শিবলিঙ্গটি 1700 বছরের প্রাচীন কুষাণ যুগের। রাজা কনিষ্ক এই বিশাল শিবলিঙ্গটি পুজো করতেন, আর তখন থেকেই বর্ধমানে এই শিব মোটা শিব নামে খ্যাত। বর্ধমানের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবোধ মুখোপাধ্যায়ের এই শিবের নামকরণ করেছেন বর্ধমানেশ্বর। ইতিহাসবিদ সর্বজিৎ যশ এই বিষয়ে জানান, গবেষণায় জানা গেছে এই শিবলিঙ্গের প্রাচীন ইতিহাসের কথা। চীন দেশের পশ্চিম অঞ্চলে ইউচি নামক এক বর্বর জাতি বসবাস করত। এরা বিভিন্ন উপজাতিদের মধ্যে আক্রমণ এবং হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকত। এরপর এই ইউচিরা 5টি শাখায় বিভক্ত হয়ে নতুন কোনো বসতির খোঁজে অন্যত্র ছড়িয়ে পড়ে। এই 5টি শাখার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কুষাণ জাতি। এরা ভারতের একাংশ ও মধ্য এশিয়ার কিছু অংশে তাদের সাম্রাজ্য নির্মাণ করে। কুষাণ বংশের বিভিন্ন বিবর্তনের পর সুবর্ণ যুগ নিয়ে এসেছিলেন কনিষ্ক। তিনি ছিলেন মহাযান বৌদ্ধ। তার আমলেই ভারতের ধর্মীয় শিল্প ব্যাপক প্রসার লাভ করে। কনিষ্কর তখন রাজধানী ছিল পুরুষপুর। গাঙ্গেয় সমতল ভূমির প্রায় বেশিরভাগ অঞ্চলই তার অধীনে ছিল। সম্রাট কনিষ্ক বৌদ্ধ হলেও তিনি ছিলেন ভগবান শিবের পরম উপাসক। ইতিহাস থেকে জানা যায় আজ থেকে আনুমানিক 1700 বছর পূর্বে 13 টনের একটি বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ কনিষ্ক প্রতিদিন পূজা করতেন। ইতিহাসের কালো চক্রে কুষাণ বংশের ধ্বংস হয় এবং এক সর্বগ্রাসী বন্যায় এই শিবলিঙ্গ জলের তোরে ভেসে যায়। এরপর কেটে যায় বহু বছর। অবশেষে 1972 সালে বর্ধমানের আলমগঞ্জে এটি পুনরুদ্ধার করা হয়। কনিষ্কের রাজত্বকাল ছিল 97 থেকে 150, মতান্তরে 95 থেকে 151 খ্রিস্টাব্দ। 16 শতকে সম্রাট আকবর বাংলা সুবাকে 19টি সরকারে ভাগ করেন রাজস্ব আদায়ের সুবিধের জন্য। আইনি আকবরী বইতে বর্ধমান জেলার সঙ্গে সম্পর্কিত পৃথক পৃথক 3টি সরকারের নাম পাওয়া যায়, যার মধ্যে অন্যতম একটি ছিল শরীফাবাদ। শরীফ শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত, তাই এ থেকে স্পষ্টই বোঝা গেল যে এই এলাকাটা ছিল অপেক্ষাকৃত সম্ভ্রান্ত অঞ্চল। মুঘল সাম্রাজ্যের কথাই যখন এলো তখন বলি, বর্ধমানকে কেন্দ্র করে ঘটে গেছিল আরেকটি ঘটনা। মেহেরুন্নিসা 1577 খ্রিস্টাব্দের 31শে মে কান্দাহারে জন্মগ্রহণ করেন। 17 বছর বয়সে সে তার বাবা মির্জা গিয়াস বেগ ও তার পরিবারের অন্যান্যদের সাথে ভারতে আসে। তার বাবা আকবরের রাজপ্রাসাদে চাকরি গ্রহণ করেন। মেহেরুন্নিসাকে দেখে আকবরের পুত্র সেলিম বা জাহাঙ্গীর তাকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে ওঠে, কিন্তু আকবর সেই বিয়েতে রাজি হয় না। 1594 খ্রিস্টাব্দে মেহেরুন্নিসাকে তার প্রিয় পাত্র বর্ধমানের জায়গিরদার আলীকুলি বেগ বা শের আফগানের সাথে বিয়ে দেন। জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর মেহেরুন্নিসাকে বিয়ে করার জন্য চক্রান্ত করে। 1607 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনকে পাঠায় আলীকুলিকে মারবার জন্য। এর পিছনে নাকি মেহেরুন্নিসারও হাত ছিল। যুদ্ধে আলীকুলি ও কুতুবুদ্দিন দুজন দুজনের হাতে নিহত হয় এবং দুই শত্রুকে পাশাপাশি সমাধি দেওয়া হয়। পরবর্তীতে মেহেরুন্নিসা হয়ে ওঠেন ভারতের সবথেকে প্রতাপশালী, বিচক্ষণ, বুদ্ধিমতী সম্রাজ্ঞী নূরজাহান। পুরাণের পাতাতে বর্ধমান ভুক্তির কথা আছে। পুরাণ, গ্রিক, তীর্থঙ্করের পরে এই দেশ নগরের হয়েছে উত্থান পতন। নানা ঘাত প্রতিঘাত, বিভিন্ন রাজশক্তির উত্থান পতনের সঙ্গে
পাল সেন রাজত্বের পর পাঠান মুঘল যুগেও ইতিহাসেও বর্ধমান নগর একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সে সময় দিল্লির আসনে মুঘল সম্রাট আওরঙ্গজেব। বর্ধমানের পরিস্থিতি তখন অস্থির। আওরঙ্গজেবের আদেশে শাহজাদা আজিমুস শান বর্ধমানে শান্তি স্থাপনের জন্য প্রাসাদ নির্মাণ করে দীর্ঘদিন বাস করে। তার জন্যই পুরনো চকে অবস্থিত জুমা মসজিদ নির্মিত হয়। প্রায় এই সময় থেকে বর্ধমান শহরের নতুন রূপের প্রবর্তন হয় এবং সেই সঙ্গে বর্ধমানের ইতিহাসের ধারায় পরিবর্তন হয়। বর্ধমান রাজবংশ শুধু বর্ধমান নগরের নয়, বর্ধমান জেলা, সমগ্র বঙ্গদেশ এবং ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বর্ধমান রাজবংশের স্থাপক সঙ্গম সিং বা সঙ্গম রায় খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর মাঝামাঝি পাঞ্জাব থেকে জগন্নাথ দর্শনের পথে বর্ধমান শহর দিয়ে যান এবং এই শহর ব্যবসা করার উপযুক্ত স্থান মনে করে এই শহরের কিছু দূরে বৈকুণ্ঠপুরে বসবাস করেন এবং ব্যবসায় কিছু বিষয় সম্পত্তি অর্জন করেন। তার পুত্র বন্ধু বিহারী রায় বিষয়ের অধিকারী হন। তার পুত্র আবু রায় 1657 খ্রিস্টাব্দে বর্ধমান চাকলার ফৌজদারের অধীনে বর্ধমান নগরের রেকাবি বাজারের কোতোয়াল ও চৌধুরী নিযুক্ত হন। তার পুত্র বাবু রায় বর্ধমান পরগনা ও অন্য 3টি মহলের অধিকারী হয়ে বর্ধমান শহরে বাস করেন। তিনিই বর্ধমান রাজবাটির প্রথম প্রতিষ্ঠাতা। বাবুরাম রায়ের উত্তরসূরি পঞ্চম পুরুষ কীর্তিচাঁদ। কীর্তিচাঁদের বিজয় গৌরব চিরস্থায়ী করবার জন্য কাঞ্চননগরের দক্ষিণে 12টি তোরণ নির্মাণ করান, যার একটি এখনও অবশিষ্ট, যেটি পরবর্তীতে কার্জন গেট নামে পরিচিত। এদের উত্তরসূরি তেজচাঁদের আমলে অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে বর্ধমানের পুলিশ, আদালত, শাসন ব্যবস্থা সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, যা এতদিন বর্ধমান রাজের অধীনে ছিল। তেজচাঁদ নির্মিত প্রাসাদেই বর্তমান মহিলা কলেজ প্রতিষ্ঠিত। তেজচাঁদ মেহতাব চাঁদকে দত্তক পুত্র গ্রহণ করেন এবং পরে মেহতাব চাঁদ রাজা হন। মেহতাব চাঁদের সময় বর্ধমান নগরের বিশেষ উন্নতি হয় এবং এরই সময় বর্ধমান পৌর প্রতিষ্ঠা হয়। মেহতাব চাঁদ ছেলে ও মেয়েদের জন্য আলাদা ইংরেজি স্কুল, হাসপাতাল ও বহু দেব মন্দির প্রতিষ্ঠা করেন। মেহতাব চাঁদের দত্তক পুত্র আফতাব চাঁদ এবং তার দত্তক পুত্র বিজয় চাঁদ এই নগরীর প্রচুর উন্নতি করেন। এদের অনুদানেই বর্ধমানে পানীয় জল সরবরাহ এবং রাজবাড়ির এক অংশ বর্ধমান বিশ্ববিদ্যালয়কে দান করা হয়। এ তো গেল রাজবাড়ি ও রাজবংশের কথা। এবার চলুন যাই বর্ধমান শহরের দক্ষিণ প্রান্তে ধুলোয় ঢাকা এক অপূর্ব শিল্প স্থাপত্যের খোঁজে। স্থানীয়রা এই স্থাপত্যটিকে নবাব বাড়ি বলেই জানে। জায়গাটির সাথে মুঘলদের যোগসূত্র রয়েছে। মুঘল রাজত্বে বর্ধমানের নাম ছিল শরীফাবাদ। বাংলার স্মৃতিসৌধগুলোর মধ্যে অন্যতম এই নবাব বাড়ি। দিল্লির সম্রাট ফারুকশিয়ার এটি নির্মাণ করেছিলেন। সৈয়দ খ্বাজা আনোয়ার বেগ ছিলেন সম্রাট ফারুকশিয়ারের এক প্রধান সেনা। তিনি বর্ধমানের কাছে এক যুদ্ধে নিহত হন। এই নবাব বাড়িতেই তাকে সমাধিস্থ করা হয় এবং তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট জোড় বাংলা রীতিতে সৌধ নির্মাণ করেন, যেটি সারা বাংলায় বিরল। এর পাশেই রয়েছে আরেক মুঘল সেনা সৈয়দ আবুল কাসেমের সমাধি। নবাব বাড়িতে আছে এক বিশাল জলাশয়, আর সেই জলাশয়ের ওপর চোখে পড়ে একটি দালান আকৃতির ঘর। এটিই ছিল সেই সময়ের হাওয়া মহল, মুঘল রীতির আরেক বিশেষ নিদর্শন। জলাশয়ের ধার থেকে হাওয়া মহল যুক্ত রয়েছে বহু খিলানের একটি সেতু দিয়ে। গ্রীষ্মকালীন বিশ্রামস্থল হিসেবে মহলটি ব্যবহৃত হতো। জলাশয়টি এখন সম্পূর্ণ জলহীন। চারপাশ ঘাস লতা পাতা দিয়ে ঢেকেছে জলাশয়টি। চারিপাশে জীর্ণতার ছাপ খুব স্পষ্ট। এবার আসি বর্ধমানের নামকরণের ইতিহাসে। বর্ধমানের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 5000 অব্দ তথা মেসোলিথিক বা প্রস্তর যুগের একেবারে শেষ সময়। গলসি থানার কাছে অবস্থিত মল্লসরুল গ্রামে খনন কার্যের ফলে 6ষ্ঠ শতকের যে তাম্রলিপি পাওয়া গেছে তাতেই বর্ধমান নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। বর্ধমান নামটির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে। অশ্বিননগর, আস্তিকনগর, ঈশ্বরপুর, শরীফাবাদ, বার-ই-দেওয়ান থেকে আজকের বর্ধমানে উত্তরণ বহু ইতিহাসের সাক্ষী। বিভিন্ন মতের মধ্যে একটি মত অনুসারে জৈন আচরঙ্গ সূত্রে উল্লিখিত
শুম্ভভূমি হলো আজকের বর্ধমান। আবার অনেকে বলেন বর্ধমানের নামের সঙ্গে জৈন তীর্থঙ্কর মহাবীর বর্ধমানের একটি সম্পর্ক আছে। ডক্টর পঞ্চানন মণ্ডলের মতে উজুবেলিয়া নদীর তীরে মহাবীর নির্বাণ লাভ করেছিলেন। এখানকার একটি গ্রাম বড়োয়া আস্তাই অস্তিক গ্রাম নামে তৎকালীন সময়ে প্রচলিত ছিল। ডক্টর গোপীকান্ত কোঙার তার বর্ধমান জেলার মেলা গ্রন্থে ডক্টর পঞ্চানন মণ্ডলের মত উদ্ধৃত করে বলেছেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অস্ট্রিক, বীর, যাযাবর ডোম, বোডো ইত্যাদি জাতির লোকেরা বর্ধমানে বাস করত। বর্ধমান আসলে নাকি বোডোডোমন বা ব্রডমন কথার সংস্কৃত রূপ। আবার পরাণচাঁদ কাপুর নামে একজন কবি মহারাজ তেজচন্দ্রের স্তুতি করতে গিয়ে তার হরিহর মঙ্গল কাব্যে বলেছেন যে মহারাজের রাজত্বকালে এই জনপদেই গুণীমানীদের সম্মান বৃদ্ধি পায়, আর সেই বর্ধিত মান থেকেই সম্ভবত বর্ধমান নামের উৎপত্তি। মহাবীর যে বর্ধমানে এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া সীমান্তে জৈন ধর্মাবলম্বী সরাক জাতি বসবাস করে, যা আসলে মহাবীর জৈনের আগমনের তথ্যকেই সমর্থন করে। বর্ধমানের সাতদেউলিয়া গ্রামে মহাবীর তীর্থঙ্করের অনেক মূর্তি পাওয়া গেছে। এখানে পাওয়া একটা পাথরের খণ্ডে মহাবীরের 150টি মূর্তি খোদাইত অবস্থায় দেখা যায়। কল্পসূত্রানুসারে মহাবীর 13 বছর বয়সে রিজুপালিকা বা উজুবালিয়া নদীর তীরে কৈবল্য লাভ করেন। কল্পসূত্র মতে উজুবালিয়া হল বাস্তবে দামোদরের উপনদী বরাকর। মহাবীরের আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। পণ্ডিতদের মতে আচরঙ্গ সূত্রের লার, বজ্রভূমি ও শুম্ভভূমি আসলে প্রাচীন বাংলার রার, বরেন্দ্রভূমি ও সুবর্ণভূমি অঞ্চল। অন্য একটি মত অনুসারে বর্ধমান গাঙ্গেয় উপত্যকায় আর্য সভ্যতা বিকাশের সময় উন্নতি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত ছিল। অশ্বিননগর, আস্তিকনগর, ঈশ্বরপুর, বোডোডোমন, ব্রডমন এবং বাদশাহী শরীফাবাদের ধুলো জমা ইতিহাসের ওপরে জমে উঠেছে আজকের বর্ধমানের ঝাঁ চকচকে কংক্রিটের স্তূপ। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।